বয়জ ফালা ব ক ল ন ব্যবকলন, আর এর নাম হচ্ছে সমাকলন। এই ক্যালকুলাসের দুইটি শাখা বা পার্ট। তো ক্যালকুলাস নিয়ে কাজ করছে কে কে, ম্যাক্সিমাম কাজ যদি বলি আসলে সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব 9.2 তে যখন যাব। তো প্রথমে উল্লেখ করার মতো নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, লিবনিজ, এনারা। তো লিবনিজ খুব বেশি কাজ একটা না মানে প্রথমে করেনি, ম্যাক্সিমাম প্রথমে কাজ করেছে হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। কিন্তু স্যার আইজ্যাক নিউটন ম্যাক্সিমাম কাজ করলেও প্রবলেম হয়ে গেছে, আইজ্যাক নিউটন কাজগুলো যেগুলো করতে বলা হচ্ছে সেগুলো আসলে ম্যাক্সিমাম কাজ লিবনিজের। লিবনিজ তার কাজগুলোকে মানুষের সামনে প্রচার করেনি বা প্রকাশ করেনি। সেজন্য সেজন্য আমরা কি করব, লিবনিজকে আগেই জনক বলবো না, আব্বা বলবো না, পিতা বলবো না, ড্যাডি বলবো না। তাহলে জনককে, জনক হচ্ছে জনক হচ্ছে লিবনিজ না বলে বলবো স্যার আইজ্যাক নিউটন করছে কি, ওই লিবনিজের কাজগুলো নিজের নামে চালাইয়া দিছে, প্রচার করে দিছে। কিভাবে? বিভিন্ন জার্নালে প্রকাশ করছে, বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করছে। তখন মানুষ সেটা জানতে পারছে, তখন নিজের নামে চালাইছে, মানুষ সেটা জানতে পারছে। তো কি হয়েছে, লিবনিজের নাম যেহেতু সে নিজের নামে প্রথমে চালায়নি, আইজ্যাক নিউটন হাইজ্যাক করে হলেও তার নামে চালাইছে, তখন থেকে আব্বা বা পিতা বা ড্যাডি যাই বলো না কেন বলা হয় হচ্ছে তোমার আহ লিবনিজকে না বলে আইজ্যাক নিউটনকে। কার জনক? ক্যালকুলাসের জনক। তাহলে ক্যালকুলাসের আব্বা বা জনক আইজ্যাক নিউটন। কে কে কাজ করছে ম্যাক্সিমাম কাজ? আরো অনেক বিজ্ঞানী কাজ করছে। লিবনিজ, LEIB, অনেক কাজ করছে, কিন্তু ওনারা এতটা বেশি মানে মানুষের সামনে এত পপুলার না লিবনিজ যতটা পপুলার। আর কি বললাম? স্যার আইজ্যাক নিউটন। কিন্তু আইজ্যাক নিউটন হচ্ছে ম্যাক্সিমাম কাজ করার কারণে আইজ্যাক নিউটনকে কি বলা হচ্ছে? পিতা বা বাবা, ড্যাডি, জনক ক্যালকুলাসের। তো এই যে ক্যালকুলাসের দুটি শাখা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, তার মধ্যে কে অবস্থান করছে? তার মধ্যে 9.1 থেকে 9.9 পর্যন্ত তোমাদের বইতে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ভবিষ্যতে হায়ার লেভেলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নামে একটা ক্যালকুলাস পড়বা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে তোমাদের লেভেলে যেটা নাই। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আবার বলছি, এই ক্লাসগুলো না আমি দেখছি। এই কথা বলো না, পড়াতে দাও। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে দুই ধরনের বলছি, মানে মোট 9টা চ্যাপ্টার, 9.1 থেকে 9.9 পর্যন্ত। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে কয়টা চ্যাপ্টার বললাম? মোট 7টা চ্যাপ্টার। তবে স্যার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়তে হলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি লিমিট। আর লিমিট কে বলা হয় ক্যালকুলাসের বেস। যেমন ফাংশন চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম, ফাংশনকে ক্যালকুলাসের কি বলেছিলাম? গেট। আমরা ক্যালকুলাসে প্রবেশ করলাম ওই চ্যাপ্টার পড়ার সময় বলেছিলাম, এবং ফাংশন ছাড়া অনেক ক্যালকুলাস করতে অসুবিধা হয়, এই জন্য ফাংশনটা আমি আগে পড়িয়ে নিছি। যারা পড়ছো তাদের ভালোর জন্য কাজটা করছো যারা সে। আমি তাহলে প্রথমে বলছি ফাংশন ইজ দ্য গেট অফ ক্যালকুলাস, এটা আমি বলেছিলাম। আজকে নতুন করে পড়াচ্ছি যেহেতু লিমিট চ্যাপ্টার, তো লিমিটকে বলবো বেস, ভিত্তি। কার? পুরা ক্যালকুলাসের ভিত্তি। লিমিট ছাড়া আমরা ক্যালকুলাস করতে পারবো না, দেখবা পুরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ যেটা, ব্যবকলন যেটা, করতেই পারবো না আমরা। তো তুমি যেমন ছোটবেলায় পড়ার ক্ষেত্রে পড়াশোনা যখন শুরু করেছো তখন কিন্তু প্রথমেই মনে করার চেষ্টা করো যে ঘটনা ঘটাইছো সেক্ষেত্রে সরিয় সরিয়া ক খ পড়ার চেষ্টা করছো। কোথায় স্যার? যখন একদম পিচ্ছি কালে, তখন কিন্তু বাবাকে জিজ্ঞাসা করনি বাবা সরিয় সরা ক খ এগুলা পড়াচ্ছ কেন? বাবা বলছে বাবা বড় এগুলো কেন, এটার নাম সরিয় কেন, এটার নাম সরিয়া কেন, এগুলো পড়াচ্ছ? আসলে বাবা বলছো, যদিও কেউ কেউ জিজ্ঞেস করছে এগুলো পড়াচ্ছ কেন, অনেক পিচ্ছিতেও কৌতূহল বশত জিজ্ঞেস করে, তখন বাবারা উত্তর দেয় বাবা বড় হলে জানতে পারবা কেন পড়াচ্ছি। তোমার নিজের নামটা লিখতেও দেখো সরিয় সরিয়া ক খ এগুলো প্রয়োজন হয়। বিভিন্ন বাক্য লিখতে, বিভিন্ন ধরনের বাক্য বা সেন্টেন্স লিখতেও কিন্তু এগুলো জিনিসের দরকার হয়। হ্যাঁ, আমার সোনার বাংলা গান যেটা আমি বলি সব সময়, সেটা গাইতেও কিন্তু
সরিয়া সরিয়া ক খ দরকার হয়। সুতরাং আবারও বলছি, ফাংশন পড়তে গেলেও বা লিমিট পড়তে গেলেও সরিয় সরিয়া ক খ লিমিটের জন্য যেগুলো দরকার সেগুলো আমি প্রথমে আগে একটু আলোচনা করার চেষ্টা করবো, সরিয়া সরিয়া ক খ, যাতে তোমাকে ভবিষ্যতে আর বেগ পেতে না হয়। এটা গেল একটা কথা। আরেকটা বিষয়, এই যে তুমি লিমিট পড়বা, লিমিট চ্যাপ্টারটা, আসলে লিমিট কোথা থেকে আসছে? গতদিন আমি তোমাদের দুটো ফাংশনের কি পড়িয়েছিলাম স্যার? ডোমেন এবং রেঞ্জ পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের? দুটি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ লাস্টের দিকে পড়িয়েছিলাম, যেটা কিনা পরম মান অফ এক্স ডিভাইডেড এক্স, আর একটা ছিল এক্স ডিভাইডেড পরম মান অফ এক্স, মনে পড়ে? আজকে নতুন করে আরেকটা ফাংশন নেব, যে ফাংশনটির ডোমেন রেঞ্জের সাহায্য নিয়ে বের করার চেষ্টা করবো ডোমেন রেঞ্জ, তারপরে সেখান থেকে লিমিটের আবির্ভাব কিভাবে হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো স্যার। তো গতদিন মনে করার চেষ্টা করো, এফ এক্স একটা ফাংশন ছিল এক্স বাই মডুলাস এক্স, আরেকটা ফাংশন ছিল কত স্যার? এফ এক্স ইকুয়াল ক্যামেরাটা সম্ভবত বেশি সাইডে চলে গেছে। মডুলাস, কথা বলা যাবে না, যেভাবে দেখতেছে সেভাবে দেখতে হবে স্যার, লাস্টের দিকে আমি লেকচার কপিতে দেবই, মডুলাস এক্স বাই এক্স, এই দুটো জিনিস। তো আমি আবার বলছি, এই যে দুটো ফাংশন নিছো তুমি, এই দুটো ফাংশনের জন্য ডোমেন এবং রেঞ্জ যদি বের করতে বলো তুমি, বা তোমাকে আমি জিজ্ঞাসা করি, তুমি বলবা স্যার ডোমেন আমি বের করা শিখেছি যা কিনা আর বা জিরো, কারণ জিরো হলে সামথিং ডিভাইডেড বা জিরো বাই জিরো চলে আসে, আবার জিরো হলে জিরো ডিভাইডেড জিরো চলে আসে। তো আমি বলছিলাম জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, সেটার নাম হচ্ছে সামথিং ডিভাইডেড জিরো, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। এটা আমি আগেও বলেছিলাম। অর্থাৎ জিরো দ্বারা যেহেতু ভাগ করা যাবে না, তাহলে আমি এক্স এর মান জিরো হতে পারবে না, তাহলে এক্স এর ভ্যালু জিরোর জন্য এই ফাংশনের ভ্যালুগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। যখন কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না, তখন চেষ্টা করতে হয় ওর কাছাকাছি কোনো পয়েন্টে ভ্যালু পাওয়া যায় কিনা, কারণ কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো। অনেক সময় হয় না, ওই যে ভিক্ষুক যদি ভিক্ষা চাইতে আসে, তখন সে ভিক্ষা চাচ্ছে, তুমি বলো মাফ করেন, তখন ভিক্ষুক কি বলে? ছাই দেন, তা অভ্যাস হোক। এই কথা কখনো শুনেছো স্যার? ছাই বোঝো? যেটা গ্রামগঞ্জে যখন ওই আগুনে যে কাঠ গুলো দিয়ে পোড়ানো হয়, পোড়ানোর পরে যে কয়লা, বা যদি ধানের তুষ দিয়ে পোড়ানো হয়, ধানের যে খোলসটার যেটাকে তুষ বলা হয়, ওটা দিয়ে পোড়ানো হয়, তখন থেকে ছাই জাতীয় জিনিস, যেটা দিয়ে বাসন কোসন মাজা হয় গ্রামগঞ্জে দেখবা। তো ওই যে ছাই, ওইটা দেন, তাও আপনার অভ্যাস হোক, দেওয়ার একটা অভ্যাস হোক, এটা বলা হয়। তো যখন কিছুই পাচ্ছ না, তখন কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো বলা হয়। তো লিমিট হলো সেটাই, যখন কোনো পয়েন্টে এক্সাক্ট কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, কোনো ফাংশনের ফাংশনাল ভ্যালু, তখন ওর কাছাকাছি পাচ্ছি না, তাকে পাচ্ছি না, কিন্তু তার যদি স্পর্শ না পাই, গন্ধ না, মানে কি বলে, ছুঁইতে না পারি, ধরতে না পারি, কিন্তু যদি স্পর্শ অনুভব অন্তত করতে পারি, কাছাকাছি যদি যেতে পারি, ভালো লাগা একটু হলেও সৃষ্টি হবে কিনা স্যার? দুঃখ একটু হলেও লাঘব হবে কিনা স্যার? বাস্তবতা এটা কিনা? সুতরাং 100% হবে। দেখছো বিপ্রদীপের কণ্ঠ শুনছো, মানে কঠিন ভাবে কেঁপে গেছে সে। তা আমি বলতে চাচ্ছি যে ফাংশন লিমিট হলো সেটাই, যখন কিছু পাচ্ছ না কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু, তখন কিছু না পাওয়ার চাইতে কিছু যেহেতু পাওয়া ভালো, তখন দেখতে হয় ওর আশেপাশের বিন্দুগুলোতে কোনো ভ্যালু পাওয়া যায় কিনা। আশেপাশের বিন্দু, আশেপাশের কোন দিক থেকে? আশেপাশে ওই যে পয়েন্টে ভ্যালু পাচ্ছ না, তার ঠিক দুই পাশ থেকে, মনে করো জিরো পয়েন্টে যেহেতু ভ্যালু পাচ্ছ না, জিরোর ইমিডিয়েট ডান পাশে কোনো পয়েন্ট গুলোতে, জিরোর বাম পাশে ইমিডিয়েট বাম পাশে কোনো পয়েন্ট গুলোতে ভ্যালু পাওয়া যায় কিনা, এগুলো খুঁজে বের করতে হয়। যদি পাওয়া যায়, তখন সেই ভ্যালুগুলোর নাম লিমিটিং ভ্যালু বা সীমাস্ত মান। একদম ফাংশনাল ভ্যালু তাকে বলা যাবে না, হ্যাঁ ঠিক কিনা? যেমন ওইটা যেটা দিল সেটা কি ছাই, ওটা কিন্তু আসলে খাবার দেয়নি, তেমনি ওটাকে ফাংশনাল ভ্যালু বলা যাবে না, তখন তাকে কি বলা হবে? সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু। তাই আমি সবসময় বলি, লিমিটকে ধরা যাবে না, সীমাকে কখনো ধরতে যাবে না স্যার, ছুঁতে যাবে না, সীমার অস্তিত্ব অনুভব করার, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করো স্যার, অস্তিত্ব অনুভব করতে চেষ্টা করবা। তুমি যখন কোনো বাড়িতে, পাশের বাড়িতে রান্না হয়, তুমি যদি বাসায় বসে থাকো, তখন চেষ্টা করো কিন্তু সেই, আরে জানালা দিয়ে অনেক সময় মানে বিরিয়ানির সেন্ট পাওয়া যাচ্ছে, তোমার কিন্তু খাইতে ইচ্ছা করে, তখন আরে বাপরে বাপ, একজন বলছে জি স্যার, মানে খাদক শ্রেণীর লোক সে বোঝা গেছে এখান থেকে, তো খাইতে ইচ্ছা করে,
এই যে তোমার খাইতে ইচ্ছা করলো, তো এই যে খাইতে ইচ্ছা করলো মানে কি তুমি খাইতে পাচ্ছ না, তার বাড়িতে তুমি যাওয়া সম্ভব নয়, কারণ পাশের বাড়ি তার সাথে তোমাদের ঝগড়া, ক্যাচাল ভেজাল কিভাবে হয়েছে, ওই যে একটা অকারেন্স তুমি ঘটাইছো পাশের বাড়ির কারোর সাথে। যাই হোক, সেটা না বাদই দিলাম। সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে কি, আমার টার্গেট থাকবে তখন তুমি জানালার রুমে বসে ঘ্রাণ পাইছো, আরেকটু যদি বেশি ঘ্রাণ পেতে চাও, হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে মেটানো একটা কথা আছে, তুমি তখন কি করবা, জানালার পাশে জানালাটা খুলে এমন ভাবে নাকটা জানালার ভিতর দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবা, অন্তত মুখ বের করতে না পারো, নাকটা তো বের করা যায়, কারণ নাক তো মুখ থেকে একটু হলেও আগানো, তো তুমি নাকটা বের করে দাও, ঘ্রাণ অনুভব যেন করতে পারো। অর্থাৎ কাছাকাছি যাওয়ার গল্প, লিমিট হলো কাছে আসার গল্প, কাছে যাওয়ার গল্প, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার অস্তিত্ব তুমি অনুভব করতেই পারো। এক্ষেত্রে তোমাকে কেউ বাধা দেওয়ার নাই, এটা তোমার রাইট আছে, ঠিক কিনা স্যার? জি স্যার, স্যার ক্লোজ আপ, স্যার ক্লোজ আপ কি স্যার? ক্লোজ আপ। তো ক্যালকুলাসের যে লিমিট পড়াচ্ছি সেটা তাহলে কাছে আসার গল্প, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু অস্তিত্ব অনুভব করা যাবে। অর্থাৎ কোনো পয়েন্টের ভ্যালু না পাওয়া গেলে ওর আশেপাশে ভ্যালু চেক করে দেখতে হয়। আচ্ছা ফাইন, আসো। এই গল্প না, কথা বলা যাবে না, কথা বলে দেখবে অনেক কিছু থেকে বঞ্চিত হবা। আচ্ছা, এফএক্স আরেকটা ফাংশন আজকে কনসিডার করতে চাচ্ছি আমি, যেটা কিনা এক্স স্কোয়ার মাইনাস 4 এইভাবে নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড এক্স মাইনাস 2, অথবা এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1, অথবা এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 3, যে কোনো ভাবে তুমি নিতে পারো। প্রত্যেকটা ফাংশনের জন্য তুমি খেয়াল করো, এই ফাংশনটি এক্স ইকুয়াল 1 পয়েন্ট যদি নেই, তখন 1 পয়েন্টে কি পাওয়া যায় স্যার, বলতে পারো কেউ একজন? 1 পয়েন্ট বসিয়ে দিলে নিচের টার্মটা 0 হয়ে যায়, অসংজ্ঞায়িত। তাহলে এক্স ইকুয়াল 1 হলে এফ এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল 1 হলে এফ এক্স ইকুয়াল উপরের টার্মটি 0, নিচের টার্মটি 0। তখন তুমি এই যে টার্মটি পাওয়া গেল 0 ডিভাইডেড 0, এই টার্মকে তুমি কিন্তু বলছো আনডিফাইন্ড। বাংলায় যাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। কি বলা হচ্ছে? অসংজ্ঞায়িত। দেখা যায় না, আপনি আরো ডান দিকে সরান। অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। এখন তুমি বলো স্যার, যেহেতু আমি আবারও বলছি কোন পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না, তখন তাকে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত কখন বলি? সাধারণত আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলা হয় সামথিং ডিভাইডেড 0 কে। বাস্তব সংখ্যায় এই ধরনের কোনো নাম্বার পাওয়া যায় না স্যার, কিন্তু এটা সামথিং ডিভাইডেড 0 না, এটা উপরেও নাথিং, নিচেও 0, নাথিং বাই নাথিং, সামথিং বাই 0 না, নাথিং বাই 0। তখন তাকে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত আমি ফাংশন চ্যাপ্টারে বললেও, এই চ্যাপ্টারে আবার রুটের ভিতরে যেমন নেগেটিভ দেখলে ফাংশন চ্যাপ্টারে তাকে আমি আনডিফাইন্ড বলেছিলাম, অসংজ্ঞায়িত বলেছিলাম, কারণ বাস্তব সংখ্যায় এর কোনো ফাংশনের সংজ্ঞা হয় না। কিন্তু স্যার যখন লিমিট চ্যাপ্টার পড়তে এসেছি, তখন এটাকে আর আনডিফাইন্ড বলতে পারবো না স্যার, তখন এটাকে একটা বিশেষ আকৃতি বা বিশেষ নামে তাকে নামকরণ করা হয়, তখন তার নাম ইনডিটারমিনেট ফর্ম। কি বললাম স্যার? তখন তার নাম ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণেয় আকার। এরকম অনির্ণেয় আকার থাকলে তখন এক্স ইকুয়াল 0 পয়েন্টে যেহেতু 1 পয়েন্টে যেহেতু ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না, তখন তার ডোমেন আমরা কত বলবো ফাংশনটির? ডিএফ, পুরা রিয়াল নাম্বার বটে, তবে 0 বাদ, সরি 1 বাদে, শুধু 1 বাদে। আবার যদি তোমাকে এই ফাংশনটির রেঞ্জ বের করতে বলে, তখন তুমি চেষ্টা করো কিন্তু এটাকে ওয়াই কনসিডার করে, ওয়াই এর যে ভ্যালুগুলো পাওয়া যায় সেটাই তো রেঞ্জ, তো এটাকে যদি ওয়াই কনসিডার করো তুমি, তাহলে কত পাওয়া যায় স্যার এটাকে ওয়াই কনসিডার করলে? এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1, সেক্ষেত্রে এক্স মাইনাস 1 আউট, পাওয়া যায় এক্স প্লাস 1। দেখো স্যার, এই যে এক্স প্লাস 1 ওয়াই এর ভ্যালু পাচ্ছ তুমি, তো এক্স এর ভ্যালু যদি এক্সাক্ট 1 বসাও তুমি এই ফাংশন এই জায়গায়, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাওয়া যায়? এক্স ইকুয়াল 1 হলে ওয়াই ইকুয়াল 2। এই 1 যে পয়েন্টটি এক্স এর ভ্যালু হিসেবে তুমি কাউন্ট করেছিলে, সেই 1 পয়েন্টটি কি ডোমেনের মধ্যে অন্তর্ভুক্ত আছে স্যার? জি স্যার। ডোমেনে কি অন্তর্ভুক্ত 1 পয়েন্টটি আছে? নাই, ডোমেনে নাই। এই দেখো আমার দিকে তাকাও, ডোমেনে নাই, কিন্তু যেহেতু ডোমেনে 1 নাই, সুতরাং আমরা বলতেই পারবো এক্স 1 পয়েন্টটি ডোমেনে নাই, যেহেতু এই ঘটনা ঘটেছে এটা ডোমেনে নাই,
সুতরাং আমরা বলতে পারি কিনা যে 1 এর জন্য 1 ইনপুট করলে 1 এর জন্য y এর যে ভ্যালু পাওয়া যায় বা fx এর যে ভ্যালু পাওয়া যায় সেটা 2, ওই 2 হচ্ছে রেঞ্জের ভ্যালু হিসেবে পাওয়ার কথা ছিল। সুতরাং রেঞ্জের ভ্যালু 2 হিসেবে 2 কখনো রেঞ্জ হিসেবে পাওয়া যাবে না, ঠিক কিনা স্যার? 2 কখনো সত্য স্যার। রেঞ্জ হিসেবে পাওয়া যাবে না, ফাংশনের রেঞ্জে থাকবে না, ফাংশনের রেঞ্জে থাকবে না। আমার কথা বোঝার চেষ্টা করো স্যার। তাহলে আমরা রেঞ্জ তাহলে কত বলবো এই ফাংশনটির? রেঞ্জ এফ টোটাল রিয়াল নাম্বার, তবে সেখান থেকে 2 বাদে। আসো, যে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ বের করেছি সেই ফাংশনটির 1 পয়েন্টে ফাংশনের যখন কোনো ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না তখন চেষ্টা করতে হয় 1 এর কাছাকাছি কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যায় কিনা। 1 এর কাছাকাছি কোনো পয়েন্টে, কাছাকাছি বলতে কি বোঝায় সেটা আমি জানাবো। 1 এর কাছাকাছি কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যায় কিনা তখন এটা দেখতে খুঁজতে চেষ্টা করতে হয়। তো তার জন্য তোমাকে আগে প্রথমে আরো কিছু টার্ম জানা দরকার বলে আমি মনে করছি। সেটা কি? সেটা হচ্ছে অনির্ণেয় আকার একটা শব্দ, ইনডিটারমিনেট ফর্ম। স্যার আগের পেজে একটু যাওয়া যাবে? হ্যাঁ স্যার। জি স্যার, হয়েছে। অনির্ণেয় আকার বাংলায়, ইংলিশে বললাম ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট ফর্ম। আচ্ছা স্যার, এই যে অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম তুমি পড়ছো, সেক্ষেত্রে 0/0 এই ধরনের আকৃতিকে আমি অনির্ণেয় আকার বলছি। তো এই ধরনের তোমাদের লেভেলে যদিও ওই অনির্ণেয় আকার শব্দ বলতে কোনো শব্দ নাই, ইনডিটারমিনেট ফর্ম বলতে কোনো ফর্ম নাই, কিন্তু স্যার হায়ার লেভেলে যখন পড়বা তখন দেখবা এই শব্দটার সাথে তোমার পরিচয় ঘটবে। কিন্তু স্যার তুমি আমার ছাত্র, সুতরাং তোমার এগুলো জানা দরকার বলে আমি মনে করছি। তাই আমি তোমাদের বলে রাখা ভালো যে লিমিট চ্যাপ্টারে পড়ার সময় এই অনির্ণেয় আকার থাকলে, চলে আসলে কোনো ম্যাথে কোনো ফাংশনে কোনো একটা পয়েন্টের জন্য যদি অনির্ণেয় আকার চলে আসে তখন চেষ্টা করতে হয় ওই পয়েন্টের কাছাকাছি পয়েন্টে ফাংশনাল ভ্যালু নাই যেহেতু লিমিটিং ভ্যালু পাওয়া যায় কিনা, কাছাকাছি কোনো পয়েন্টে লিমিটিং ভ্যালু বা কাছাকাছি কোনো পয়েন্টে ভ্যালু পাওয়া যায় কিনা। সেই অনির্ণেয় আকার কারা কারা? শুধু কি 0/0? না, শুধু 0/0, আবার বলছি শুধু 0/0 অনির্ণেয় আকার না। আবার তাহলে কি কি অনির্ণেয় আকার হতে পারে? অনির্ণেয় আকার ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি একটি অনির্ণেয় আকার। ইনফিনিটি এটা অসীম একটা ভ্যালু দ্বারা বোঝাচ্ছি আমি, অনেক বড় একটা ভ্যালু। আবার আসো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা একটি অনির্ণেয় আকার। এরকম টোটাল 7টা অনির্ণেয় আকার পড়বো। 7টা অনির্ণেয় আকারকে আমি 2 স্টেপে ভাগ করার চেষ্টা করবো স্যার। এটা একটা অনির্ণেয় আকার, হাই লেভেলে দেখা যাবে। আরেকটি কি 0/∞। এগুলো ডিফাইন করা হয়েছে এইভাবে, 0 × ∞। এটা একটা অনির্ণেয় আকার। এই যে তুমি 4টা অনির্ণেয় আকার পড়লা, এই 4টা অনির্ণেয় আকার অ্যালজেব্রাতে যোগ বিয়োগ গুণ ভাগ এই টার্মগুলো আছে, ভাগ ভাগ বিয়োগ গুণ, এদের মাধ্যমে যেহেতু, তাই এর নাম অ্যালজেব্রিক ইনডিটারমিনেট ফর্ম। কি বললাম স্যার এটার নাম? Algebraic indeterminate form. স্যার 7টা আছে বললেন যে 7টা দেখাই দেন। এ বাবা দেখতো Infinity to sir 0 হওয়ার কথা। তাহলে এটা স্যার infinity minus infinity 0 হয় না? আমার নাম নয়ন কুমার পোদ্দার, ঠিক আছে? না হয় আমি, না হয় কুমার, বিয়ে অবিবাহিত। কিন্তু আমাদের নরডেম কলেজে অনেক স্যারের নামের মাঝখানে কুমার শব্দটা এখনো রয়ে গেছে, তোমরা কি জানো এটা? এই তো পাইছো বুঝতে পাইছো, আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে তুমি বিদ্যুৎ কুমার ভদ্র স্যারের, আমাদের ডিপার্টমেন্টের হেড স্যারের নাম, তো ওনার নামে কুমার এখনো রয়ে গেছে কেন? তো তেমনি স্যার যে এটাকে যে এটা বললে ওটা বলা যাবে না এমনটা সত্য নয়, এটা বিশেষ আকৃতির মধ্যে পড়ে গেছে এই জিনিসগুলা, এটাকে নামকরণ করা হয়েছে এইভাবে। আপনাদের কি অবস্থা দেখুন। এটা হচ্ছে অ্যালজেব্রিক ইনডিটারমিনেট ফর্ম। আর কি পড়বো বললাম? আর একটা পড়বো হচ্ছে আমি ওই যে এক্সপোনেনশিয়াল ইনডিটারমিনেট ফর্ম, 7টার মধ্যে ভাগ 1 টু দি পাওয়ার ইনফিনিটি। হ্যাঁ, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। আরেকটা পড়বো হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার 0। তারপরে দেখবো হচ্ছে, যদিও আমার এগুলো দেখানো উচিত হয়নি,
তারপর দেখাইলাম কেন, ভবিষ্যতে যা দেখবা এই 7টা ইনডিটারমিনেট ফর্ম পাওয়া যাবে। এটার নাম কি? এরা কেমন? সূচকীয়। সূচকীয় সূচকীয় সূচকের ইংলিশ হচ্ছে এক্সপোনেনশিয়াল। এরকম সূচক হয়? এক্সপোনেনশিয়াল পদ্মার মানে কি অবিবাহিত সূচক? এই না, কুমার শব্দটা আছে, দেখো তো, আমি নাকি পদ্মার মানে নাকি অবিবাহিত, চিন্তা করো কোথা থেকে দেখছে ও, কি ধরনের। তাহলে তো সকল পদ্মারই হবে। স্যার 1 টু দি পাওয়ার ইনফিনিটি তো স্যার 1 হবে না। আমি জানতাম এরকম কেউ নাকি বলবো। ম্যাডাম এটা বিশেষ আকৃতি, ম্যাডাম এটা বিশেষ আকৃতি। 40 মিনিট পর কারো কেটে গেলে আবার জয়েন করবা, ওই লিঙ্ক দিয়ে আবার জয়েন করবা 40 মিনিট পরে কেটে গেলে। ওটা হচ্ছে বিশেষ আকার ম্যাডাম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 7টাকে বলা হয়, আমরা বলছি ইনডিটারমিনেট ফর্ম। বেশ ফাইন। এবার আসো, এই যে 7টা ইনডিটারমিনেট ফর্ম দেখলাম, এটা আমাকে কখন এগুলো কাজে লাগে স্যার? যখন কোনো ম্যাথ করতে যায় দেখা যায় এই 7টা আকৃতির মধ্যে পড়ে গেছে কোনো টার্ম, তখন ওই ফাংশনটির উক্ত পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যাবে না স্যার। তখন কি করতে হবে? ওর কাছাকাছি ডানে অথবা বামে ওর কাছাকাছি পয়েন্ট গুলোতে ভ্যালু খুঁজে বের করার চেষ্টা করতে হবে, কারণ কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো। আসো এবার আসি, এই টার্মটি পড়ার ক্ষেত্রে আরেক কিছু জিনিস দরকার হবে, যেটা হচ্ছে লিমিট পড়তে হলে সরিয়ে সরিয়ে কথার মধ্যে সামথিং, আগেই বলছি যদি ম্যাথ করার সময় সামথিং ডিভাইডেড 0 চলে আসে, তখন আমি তাকে আনডিফাইন্ড বলবো। কি বলবো? আনডিফাইন্ড, বা বাংলায় বলা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলবো। 1 নাম্বার। এই চেক করে বন্ধ করো নিহাল, এটা গেল একটা। আবার সামথিং ডিভাইডেড 0 যেমন আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, এই অসংজ্ঞায়িত প্রতীকটিকে ইনফিনিটি বুঝাইতে যেমন এই টার্মটি ব্যবহার করা হয়, এই সিম্বলটি ব্যবহার করা হয়, এই সিম্বলটি ব্যবহার করা হয়, ওই অসংজ্ঞায়িত বুঝাইতেও কোন রাইটার কেন ম্যাথে এই সিম্বলটি ব্যবহার করা হয় স্যার, অসংজ্ঞায়িত বুঝাইতেও। মনে থাকবে কথাটি। আসো আরো গল্প করতে চাই। ইস রে, কোন সময় ব্যবহার করা হয়, ম্যাথে ব্যবহার করা হয় এই জিনিসটি। আনডিফাইন্ড বুঝাইতেও এই ইনফিনিটি প্রতীকটি সিম্বলটি ব্যবহার করা হয়। আবার আসো, এই সামথিং কোন ভ্যালুকে তুমি যদি কোন টার্ম দ্বারা, অসীম কোন ভ্যালু দ্বারা, ইনফিনিটি বা অসীম কোন ভ্যালু, অনেক বড় কোন ভ্যালু দ্বারা ডিভাইডেড করো, তখন কি কি ঘটনা ঘটতে পারে এগুলো আমরা একটু জানতে চাই। মনে করো তুমি 1 কে 2 দ্বারা ভাগ করতে চাচ্ছ, কত আসবে স্যার? তার ভ্যালু 0.5। তুমি চলো স্যার 1 কে 3 দ্বারা ভাগ করতে চাচ্ছ, কত আসবে স্যার? 0.3333 পৌনপুনিক দিয়ে দাও, এত কথা কেন ফাজিল। 1/4 কত আসবে স্যার? 0.25। 1/4 কত? 1/5 কত আসবে স্যার? 0.2। 1/10 এভাবে করতেই থাকো। 1/10 কত আসবে স্যার? 0.1। 1/100 কত আসবে স্যার? 0.01। 1/3টা শূন্য 1000, 0.001 দুটো 01। 1/4টা 0 10,000। 0.01 0.3টা 01। দুইটা 0 হতে হবে। ঠিক কিনা স্যার? এই যে ভ্যালুগুলো তুমি দেখতে পাচ্ছ, তুমি খেয়াল করার 1000 চেষ্টা করেছো? লিখছেন। কোথায় 1000 লিখেছে স্যার? কোথায় 1000 লিখেছে আমি? এই এখানে 1000 তো লিখবো, এটা তো 1000ই লিখছি, 100 পরে 1000। স্যার কোন এককালে লিখছিলেন স্যার? এই যে তামিম, তুমি এটা চোখে ভুল দেখতেছো, আবার তুমি আমাকে দোষ দিচ্ছ কোন একটা লিখছি। ওদের চোখে সর্ষে ফুল, সমস্যা নেই। আচ্ছা আসো তুমি স্যার, এই যে টার্ম গুলো দেখতে পাচ্ছ তুমি, তার মানে 1 কে প্রত্যেক ক্ষেত্রে 1 কে ভাগ করা হচ্ছে, সামথিং কে ভাগ করা হচ্ছে কত দ্বারা? কোন অনেক এর চেয়ে বড়, তার 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 চেয়ে বড় কোন ভ্যালু দ্বারা ভাগ করার সাথে সাথে যে ভ্যালু গুলো হচ্ছে 0.5, তার চেয়ে কমে যাচ্ছে, তার চেয়ে কমে যাচ্ছে, অনেক বড় দ্বারা ভাগ করলে আরো বড় দ্বারা ভাগ করলে আরো কমে যাচ্ছে, 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 কমতে কমতে যদি 1/10 কোটি দাও এখানে কি হবে স্যার? পয়েন্টের পরে 10 কোটি মানে কয়টা শূন্য? 10 কোটি মানে কয়টা শূন্য? 8টা শূন্য। 8টা শূন্য মানে পয়েন্টের পরে 7টা শূন্য, তারপরে 1, ঠিক কিনা স্যার? সেটি কার দিকে ধাবিত হচ্ছে স্যার? টেন্স টু
টেন্স টু জিরো এটি একটা টার্মের দিকে ধাবিত হচ্ছে। এই যে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করছে যেটি, এটার এই শব্দের একটি বিশেষ নাম আছে। এক্সাক্ট জিরো হচ্ছে না, এক্সাক্ট জিরো হচ্ছে না, একটা বিশেষ টার্মের দিকে ধাবিত হচ্ছে। টেন্স টু জিরো এটাকে বলা হয়, এই প্রতীকটির নাম কি? টেন্স টু জিরো। তখন এই প্রতীকটির নাম হচ্ছে টেন্স টু, সেখান থেকে টেন্স টু শব্দটা আসছে। টেন্স টু এর অর্থ কি তাহলে? এক্স যদি একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে ধাবিত হয়, মনে করো সেটি 1 2 0 যা ইচ্ছা, তাহলে এক্স টেন্স টু জিরো যদি বলি, এক্স টেন্স টু জিরোর অর্থ হচ্ছে এক্স এর অর্থ, এটা কি পড়া হয়, কি পড়া হয়, পড়া হয় কি স্যার? পড়া হয় হচ্ছে এক্স টেন্স টু জিরো, মনে থাকবে স্যার। আর যদি 1 বলি এক্স টেন্স টু 1, এক্স টেন্স টু, যদি 2 বলি এক্স টেন্স টু 2, পড়া হয় এইভাবে, টেন্স টু পড়া হয়। আর যদি বলি স্যার ঠিক আছে পড়া হচ্ছে এমন, কিন্তু স্যার অর্থ কি? অর্থাৎ এক্স হতে চায় জিরো, জিরো হতে চায় কিন্তু পারে না। কেন? জিরো পয়েন্টে হয়তো বা কোনো ফাংশনের ভ্যালু পাওয়া যায়, তাই জিরো হতে পারে না। এক্স হতে চায় জিরো, কিন্তু এক্স এর ভ্যালু এক্সাক্ট কিনা? এক্স এর ভ্যালু এক্সাক্ট জিরো না। এর অর্থ হচ্ছে এটা, মনে থাকবে স্যার। টেন্স টু অর্থ বুঝছো তো? যখন সামথিং বাই ইনফিনিটি, তখন সেই ভ্যালুকে টেন্স টু জিরো, কিন্তু ম্যাথ করার সময় যখন কাজ করবা টেন্স টু জিরো না দিয়ে, টেন্স টু জিরো ব্যবহার না করে এই সামথিং বাই ইনফিনিটিকে পরবর্তীকালে, অন্য কলম দিয়ে লিখি, এই সামথিং বাই ইনফিনিটিকে ম্যাথমেটিশিয়ানরা অ্যাপ্রক্সিমেট সাইন দিয়ে জিরো প্রকাশ করলো। কিন্তু স্যার ম্যাথে আরো পরে ইকুয়াল জিরো দ্বারাও কখনো কখনো তাকে আমরা ম্যাথমেটিশিয়ান যারা আছে, আমাদের বড় বড় ম্যাথমেটিশিয়ান যারা, তারা পরবর্তী বললো যে ম্যাথ করার সময় আমরা ইকুয়াল জিরো লিখতে পারি। লিখবো আমরা, কাজের প্রয়োজনে লিখবো। আসলে কি এটা কি হতে চাচ্ছে জিরো, কিন্তু কাজ আমরা লেখার সময় কি লিখবো? ইকুয়াল জিরো, মনে থাকে যেন। আসো, এই যে সরিয়ে সরিয়া কথা জানার পর তুমি যে বললা কিছুক্ষণ আগে আগের পেজে, যখন কোনো পয়েন্টে কোনো ফাংশনের ভ্যালু পাওয়া যাচ্ছে না, অনির্ণয় আকার চলে আসতেছে, ইনডিটারমিনেট ফর্ম, আনডিফাইন্ড, ঠিক আছে অসংজ্ঞায়িত বটে, কারণ বাস্তব সংখ্যায় কোনো এরকম সংজ্ঞা নাই, কিন্তু এই আকৃতির নাম বা এই আকারের নাম অনির্ণয় আকার, ইনডিটারমিনেট ফর্ম। এই ইনডিটারমিনেট ফর্ম যেহেতু চলে আসছে, তখন আমরা তাহলে তার ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু যেতে পাচ্ছি না, লিমিটিং ভ্যালু খুঁজে বের করতে চাই। তো চলো এবার পরের পেজে চলে যাই, লিমিটিং ভ্যালু খুঁজে বের করার চেষ্টা করি। ও স্যার, তার জন্য আমি দুটো গ্রাফ ড্র করেছি, শেখাবো স্যার লিমিটিং ভ্যালুর জন্য। দুটো গ্রাফের মধ্যে প্রথম গ্রাফটি হচ্ছে y ইকুয়াল x প্লাস 1 এর গ্রাফ। কাজ করতে যা দেখা গেছে, নেই শাসিত স্যার কেন, এই যে কেন স্যার তোমার এটা মনে হলো কেন? 18 ডিগ্রি সেলসিয়াস, এত ঠান্ডা। রিপোর্ট দেখা যাচ্ছিল না, রিপোর্ট দেখা যাচ্ছে না তো স্যার, এর জন্য। আচ্ছা না, এই যে রিমোট দেখো, ঠিক আছে, খুশি হয়েছো? আচ্ছা, যেটা বুঝছি বলছিলাম, স্যার, গরম লাগতেছে এখন। না 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 এরকম কিছু স্যার না ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করা যাবে, ডান সাইডটা দেখা যায় না। স্যার। আজকে আমাকে একটু এইভাবেই করতে হবে কাজটা স্যার, একটু কষ্ট করতে হবে আজকে একটু। এক্সট্রা আমি ক্লাসের কথা মনে পড়ে গেল। বেশি ডান দিকে লিখবো, বেশি ডান দিকে লিখবো না আমি এবার। যাও, এবার আসো, আমি ফাংশন একটা কনসিডার করতে চাই, যে ফাংশনটি এফ এক্স ইকুয়াল, মনে করো এক্স প্লাস ওয়ান বা ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এই টার্মটি পাওয়া গেছে যেখান থেকে, ওই যে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1, ওইখান থেকে। তো এই ফাংশনটির জন্য যদি কোনো গ্রাফ ড্র করি, হাফ স্কেল করে গেল, 1 মিনিট, স্কেল নেই। রিমোট স্কেল বানান।
अरे तुझे तो पता है प्लस 5 फुल फुल तुम्हारा प्लस 5 ओ तुमने दे हाँ ठीक भाई सही ना कहता है इधर अनेक और तुझे जो मेरे নেওয়ার পরে আমি আর কথা বন্ধ রাখছি হ্যাঁ? এই যে স্যার একটা এক্স অ্যাক্সিস কনসিডার করলাম আর একটা কি করবো স্যার একটা ওয়াই অ্যাক্সিস কনসিডার করতে চাই আমি এখান থেকে भाई खाली कवर अरे বানাইবে কই এখানে নালে করলো আরে এখানে কেউ নাই আমাকে ফোন দিয়ে যোগ কর এই পয়েন্টে যদি বলো 2 এটা 1 এটা 2 এটা 1 এটা 2 তাহলে y ইকুয়াল x প্লাস 1 y ইকুয়াল mx প্লাস 3 নির্দেশ করে কিনা স্যার করে স্যার করে y ইকুয়াল mx প্লাস 3 এর গ্রাফটি কোন দিক দিয়ে যাবে স্যার সরলরেখা y ইকুয়াল mx প্লাস 3 এর গ্রাফটি সরল রেখা নির্দেশ করে এই ভাব দিয়ে চলে যাবে নাকি স্যার তবে এক্সাক্ট 1 পয়েন্টে x এর ভ্যালু যদি 1 বসানো হয় 1 এর জন্য কত পাওয়া যাবে 1 এর জন্য এই ফাংশনটি কত পাওয়া যাবে x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু 2 পাওয়া যাবে x এর ভ্যালু 1 বসাচ্ছি 1 এর জন্য 2 তাহলে এই পয়েন্টটি পাওয়ার কথা তাহলে গ্রাফটি যাওয়ার সময় y ইকুয়াল mx প্লাস c y অক্ষের ক্ষুণ্ণাংশের পরিমাণ প্লাস 1 এই প্লাস 1 তো এইভাবে গ্রাফটি চলে যাওয়ার কথা এটা কি সবাই মেনে নিচ্ছ সবাই একমত তো নাকি এটি আসলে y ইকুয়াল x প্লাস 1 এর গ্রাফ কোনো সন্দেহ নেই এই যে y ইকুয়াল x প্লাস 1 এর গ্রাফটা দেখতে পাচ্ছ এই 1 এর কাছাকাছি তাহলে 1 পয়েন্টের জন্য এই ফাংশনটির ফাংশনাল ভ্যালু হচ্ছে 2 তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি বলতে বলি তোমাকে কত বলবো তুমি স্যার এই পয়েন্টের স্থানাঙ্ক 1,2 কোনো সন্দেহ নেই স্যার আমাকে আরো বলো এই 1 পয়েন্টের কাছাকাছি আমি দুই পাশ থেকে আসতে চাই হ্যাঁ দুই পাশ থেকে খুবই কাছাকাছি তুমি হয়তো বা আমাকে এখানে অনেক দূরে দেখতেছো কিন্তু স্যার মাইক্রোস্কোপে আমি এটা মনে করো তুমি এটাকে মনে করো মাইক্রোস্কোপে জুম করে দেখাচ্ছি আমি মাইক্রোস্কোপে যদি জুম করে দেখাই তাহলে এই পয়েন্টটি মনে করো খুবই কাছাকাছি একটা পয়েন্ট এটা মাইক্রোস্কোপে দেখাচ্ছি কিন্তু অনেক দূরের পয়েন্ট মনে হচ্ছে কিন্তু আসলে কি অনেক কাছাকাছি 1 এর কতটা কাছাকাছি কিছুক্ষণ পরে বলছি বাম পাশেও খুবই কাছাকাছি আরেকটা পয়েন্ট আমি কনসিডার করতে পারি তো ডান পাশে যদি খুবই কাছাকাছি পয়েন্ট কনসিডার করি সেই পয়েন্টকে আমি নাম দিচ্ছি x এর ভ্যালু হিসেবে কত দিব স্যার তুমি খুশি হবা 1 পয়েন্ট সামথিং 1 পয়েন্ট সামথিং এটা যেহেতু 1 এর বেশি ডান পাশের পয়েন্ট যেহেতু 1.3 দুটো 0 1 দিলাম তার আগে আরেকটা পয়েন্ট কনসিডার করলাম 1 পয়েন্ট তাকে বলবো 1.301 তার আগে আরেকটা পয়েন্ট কনসিডার করব তাকে বলবো 1.401 কষ্ট পাবো স্যার দেখো প্রত্যেকেই একদম 1 এর কাছাকাছি প্রত্যেকেই একদম 1 এর কাছাকাছি আরো 1 এর কাছাকাছি আরো 5টা 01 আরো 1 এর কাছাকাছি 6টা 01 তবে যে ভ্যালুগুলোই নেই না কেন সবগুলো ভ্যালুই কিন্তু 1 এর কাছাকাছি হওয়া সত্ত্বেও প্রত্যেকটা ভ্যালুই কিন্তু 1 এর চাইতে কিছু না কিছু বেশি হ্যাঁ যতই কাছে আসুক না কেন এক্সাক্ট 1 না হওয়া পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু 1 এর চাইতে কিছুটা বেশি তাই কিনা স্যার তাই কিনা এখন তুমি y ইকুয়াল x প্লাস 1 একটা ক্যালকুলেটরে স্থাপন করো স্যার বা স্থাপন না করলে এমনি এমনি মুখে মুখে ভ্যালু পাওয়া যায় 1.001 কে যদি x এর ভ্যালু এখানে বসিয়ে দাও তাহলে y এর ভ্যালু কত পাওয়া যায় স্যার কথা বলো কত পাওয়া যায় 2.001 স্যার যদি তুমি তারও কাছাকাছি 1 এর কাছাকাছি আরেকটা পয়েন্ট 1.0001 বসাও তাহলে কত পাওয়া যায় স্যার 00 তিনটা 01 তারও আগে যদি যাও 1 এর কাছাকাছি আরো যাও 4টা 01 এর জন্য কত পাবো স্যার আরো 2 এর কাছাকাছি সেটা কত হবে স্যার 2.1 2 3 4 4টা 01 এভাবে যতই তুমি 1 এর দিকে অগ্রসর হচ্ছ
তখন ফাংশনাল ভ্যালুটি কার দিকে ধাবিত হচ্ছে স্যার? 1 এর দিকে, কার দিকে ধাবিত হচ্ছে? এফএক্স এর ভ্যালুটি 2 এর দিকে। 2 এর দিকে ধাবিত হচ্ছে। যতই 1 এর কাছাকাছি যাচ্ছ ততই সে 2 এর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু ডান দিক থেকে 1 এর দিকে ধাবিত হচ্ছে, ডান দিক থেকে ধাবিত হওয়াকে x টেন্ডস টু 1 বটে, তবে ডান দিক থেকে, যেহেতু ডান দিক থেকে, তো যতই তুমি 1 এর কাছাকাছি আসো না কেন, তারপরেও সেই টার্মটি 1 এর চাইতে কিছু বেশি থাকবে বলে 1 প্লাস দ্বারা প্রকাশ করা হয় এটাকে, প্রকাশ করার পদ্ধতি। তাই 1 প্লাস বলতে বুঝছো ডান দিক থেকে 1 এর কাছাকাছি আসা। তখন যখন এই ঘটনাটা ঘটছে, x টেন্ডস টু 1 প্লাস বা 1 প্লাস ডান দিক থেকে 1 এর কাছাকাছি, তখন fx এর ভ্যালু টেন্ডস টু 2 ফাংশনাল ভ্যালু টেন্ডস টু 2 এর দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা ফাইন, এবার আসো বাম দিক থেকে আমি আরো কিছু পয়েন্ট কনসিডার করতে চাই। এই পয়েন্ট প্রথমে কনসিডার করলাম, এই পয়েন্টটির নাম দিতে চাই আমি প্রথমে পয়েন্ট 99 এই 0.99 কি 1 এর চাইতে ছোট না স্যার? 0.99 এর জন্য যে ভ্যালু পাওয়া যায় সেটা বলো তো স্যার, কত পাওয়া যায়? 1.99 এই জায়গায় পাওয়া যাবে, এতটুকু দূরত্ব 1.99 এই গ্রাফের উপর। তাহলে এই পয়েন্টটি 1.99। এবার আসো, তুমি যদি আরো ভ্যালু বাড়াও, 1 এর কাছাকাছি আরো যাও, আরো 1 এর কাছাকাছি, মনে করো সেই পয়েন্টটি কত স্যার? 0.999, 3টা 9, তখন তার জন্য 1.999 পাওয়া যাবে না স্যার? 3টা 9 পাওয়া যাবে না স্যার? 3টা 9 পাওয়া গেল। এবার আসো স্যার, আরো তুমি 1 এর কাছাকাছি যাও, বাম দিক থেকে নিয়ে যাচ্ছি, আরো 1 এর কাছাকাছি যাওয়া মানে কি ঘটনা ঘটতেছে স্যার? 0.999, 4টা 9, তখন আরো সেই ফাংশনাল ভ্যালু এখানে বসিয়ে দিলে সেটি 1.499 এ পরিণত হয় কিনা স্যার? তাহলে এই পয়েন্টের যে ভ্যালুটি সেটি 1.499, 1 2 3 4, এইভাবে যদি অগ্রসর হই, দুই দিক থেকে দেখো একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে ধাবিত হচ্ছে। সেই পয়েন্টটি কেউ কি উল্লেখ করতে পারো স্যার? সেই পয়েন্ট কি উল্লেখ করতে পারো স্যার? 2 একটা পয়েন্ট আছে, সে দুই দিক থেকে, এই দিক থেকেও সে 2 এর দিকে, এই দিক থেকেও তারা 2 এর দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ বাম দিক থেকে এবং ডান দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তারা দুইজনে 2 এর দিকে ধাবিত হচ্ছে। বাম দিক থেকে কিভাবে হচ্ছে? যখন কিনা যখন x টেন্ডস টু 1, বাম দিক থেকে যতই ধাবিত হও না কেন 1 এর দিকে, কিন্তু স্যার তার ফলেও প্রত্যেকটি ভ্যালু কিন্তু 1 এর চাইতে কিছু না কিছু কম, প্রত্যেকটা ভ্যালু 1 এর চাইতে কিছু না কিছু কম বুঝাইতে এই মাইনাস। আর এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বাম দিক থেকে ধাবিত হচ্ছে 1 এর দিকে, বাম দিক থেকে ধাবিত হচ্ছে 1 এর দিকে। বেশ ফাইন। তখন fx এর ভ্যালু কত হচ্ছে? তখন fx এর ভ্যালু টেন্ডস টু 2। আর এই যে দুটো টার্ম, এই কাউকে ধরতে হলে, অ্যাটাক করতে হলে স্যার সব দিক দিয়ে অ্যাটাক করলেই তাকে অ্যাটাক করা যায়, ভালোভাবে ধরতে পারা যায়, তাই না স্যার? তাছাড়া তুমি যদি একজনের পিছনে তুমি যদি সারা জীবন ধরে দৌড়াতে থাকো, সেও কিন্তু দৌড় দিতে পারে, তুমি তাকে কোনোদিন ধরতে পারবে না। সমান তালে তুমিও দৌড়াচ্ছ, ও তোমার সমান তালে দৌড়াচ্ছে স্যার, একই বেগে। স্যার ধরতে কি কেউ কাউকে পারবে? তো স্যার দুই পাশ থেকে যদি কেউ, তোমার 2 হাত আছে, তোমার 2 হাত যেহেতু একজন, একটা হাত না যেহেতু, তুমি 2 হাত দিয়ে আলিঙ্গন যদি করার চেষ্টা করো, তোমার ভিতরেই সে অবস্থান করবে স্যার, ঠিক কিনা? তাই এখানে 2 হাত বলতে ডান হাত এবং বাম হাত, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, ডান দিক থেকে 1 এর দিকে ধাবিত হওয়া, বাম দিক থেকে 1 এর দিকে ধাবিত হওয়া, রাইট সাইড থেকে 1 এর দিকে ধাবিত হওয়া তার নাম রাইট হ্যান্ড লিমিট, লেফট সাইড থেকে 1 এর দিকে ধাবিত হওয়া তার নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ডান দিক থেকে 1 এর দিকে ধাবিত হওয়া তার নাম হচ্ছে ডান দিকবর্তী বা রাইট হ্যান্ডেড লিমিট, আর বাম দিক থেকে 1 এর দিকে ধাবিত হওয়া এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। মনে থাকবে স্যার? তো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুই দিক থেকে যদি কাজ করে এবং সেই ফাংশনাল ভ্যালু যদি একটা পয়েন্টের দিকে ধাবিত হয় এবং সেই ভ্যালুটি যদি তোমার জানা থাকে, নির্দিষ্ট করে জানা থাকে রিয়েল নাম্বারের মধ্যে কোনো ভ্যালু, তখন তার নাম
লিমিটিং ভ্যালু। স্যার এই ফাংশনটির নর্মালি এক্স ইকুয়াল 1 হলে, এক্সাক্ট এক্স ইকুয়াল 1 হলে, কারণ এক্সাক্ট 1 এর জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত এফ এক্স ইকুয়াল 2, তাহলে এই ফাংশনটির ফাংশনাল ভ্যালু 1.2। আবার এই ফাংশনটি দুই দিক থেকে যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে তাদের জন্যও এই ফাংশনটির লিমিটিং ভ্যালু কত স্যার? তামিম, তুমি জয়েন করনি? স্যার Hello? আসিস স্যার, ওটা তখন হ্যাঁ, দিছিলাম তার জন্য- অনেক আগে। ও আচ্ছা আচ্ছা, তার জন্য লিমিটিং ভ্যালু হচ্ছে 2। বেশ ফাইন, তাহলে আমাকে তোমরা একটু হেল্প করো যে স্যার আমি যদি কোনো ফাংশনের ফাংশনাল ভ্যালু দেখতে পাচ্ছি যা, এবং লিমিটিং ফাংশনাল ভ্যালু যা এবং লিমিটিং ভ্যালু যদি কোনো কারণে সমান হয়ে যায়, তখন দেখতে পাচ্ছি ফাংশনের গ্রাফটি এটি কন্টিনিউয়াস গ্রাফ। কন্টিনিউয়াস অর্থাৎ কোনো জায়গায় কোনো ছেদ নাই। তাহলে কন্টিনিউয়াস কাকে বলে? কন্টিনিউয়াস কাকে বলে? কন্টিনিউয়াস বলে তাকেই যদি গ্রাফ কলম না তুলে কোনো গ্রাফ অঙ্কন করা যায়। কলম না তুলে মানে যা রে যাবি যদি যা। দেখো এই সরলরেখা অঙ্কন করার সময় মাঝখানে কোথাও ছেদ নাই, কোনো জায়গায় বিচ্ছিন্ন হয়নি, হ্যাঁ, কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নাই, কোনো জায়গায় বিচ্ছিন্ন হয়নি, সব জায়গায় অবিচ্ছিন্ন ভাবে চলছে। হ্যাঁ, আর বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি করে কখন? এই দেখো হঠাৎ করে ডাক দিতে 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 হঠাৎ করে কিছু মনে হয়েছে, কলমটা তুইলা, বাচ্চা কাচ্চা করে না অনেক সময়, খেললা আবার ডাক দিছে, তখন দেখো এই জায়গাটা একটা গ্যাপ সৃষ্টি হয়েছে কিনা। তখন এই ধরনের কার্ভ কে বলা হয় ডিসকন্টিনিউয়াস কার্ভ, গ্রাফ, অর্থাৎ বিচ্ছিন্ন গ্রাফ। তো বিচ্ছিন্ন কখন, অবিচ্ছিন্ন কখন পাওয়া যায়, কন্টিনিউয়াস কখন পাওয়া যায়, অবিচ্ছিন্ন কখন পাওয়া যায়? যখন কিনা ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু কি হয়, মনে থাকবে কথাটি, সমান হয় বা একই হয়, তখন সেই ফাংশনটিকে কন্টিনিউয়াস ফাংশন বলা হয়। এটা তোমাদের লেভেলেই নাই, তারপরেও জানাইলাম কেন, ভর্তি পরীক্ষায় বুয়েটে কাজে লাগতেছে। গেল একটা কথা। আসো, আপনি তো এত কথা বললেন, তাহলে স্যার এই ফাংশনটির জন্য আপনি লিমিটিং ভ্যালুটা কিভাবে লিখবেন? লিমিটিং ভ্যালু লিখবো, এই দুটোকে একত্র করব আমি, এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোকে একত্র করব। অর্থাৎ দেখো দুটোকে একত্র করে x টেন্ডস টু 1 হলে, x টেন্ডস টু 1 হলে, বা যখন x টেন্ডস টু 1 তখন fx টেন্ডস টু 2। আর এই দুটো টার্মকে লিমিটের সাহায্যে ম্যাথমেটিক্যালি গাণিতিক ভাবে কিভাবে লেখা হয়? ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয় এই ভালো করে দেখার চেষ্টা করো। ম্যাথমেটিক্যালি টার্মটা খুব গুরুত্বপূর্ণ, বাংলায় লেখার কোনো প্রয়োজন নাই। এই ম্যাথমেটিক্যালি যে টার্মটা লিখবো তার বাংলা ব্যাখ্যা পরে লিখবো, আগে শুনে নাও ভালো করে। স্যার এই 2 কে বলা হয়, 2 কে বলা হবে যখন চলমান রাশি x এর ভ্যালু তো চলমান, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, দুই পাশ থেকে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। চলমান রাশি x এর মান যখন একটি নির্দিষ্ট সংখ্যা 1 এর দিকে ধাবিত হয়, তখন fx এর ভ্যালু অপর একটি নির্দিষ্ট সংখ্যা 2 এর দিকে ধাবিত হয়। আমার কথা বোঝার চেষ্টা করো। চলমান রাশি বা কি, যে ভ্যালুটি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার ফলে 1 এর দিকে ধাবিত হয়, সেটা কোন ভাবে? ডান দিক থেকে কমতে কমতে না বাড়তে বাড়তে? ডান দিক থেকে কমতে কমতে ডান দিক থেকে কমতে কমতে হলেও স্যার ডান দিক থেকে কিছুটা হলেও বেশি, তাই ডান দিক থেকে বৃহত্তর মান গ্রহণ পূর্বক, এক্স এর ভ্যালুর বৃহত্তর মান গ্রহণ পূর্বক একটি নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হচ্ছে না। এই ভ্যালুটি, এক্স এর ভ্যালুটি বৃহত্তর 1 এর তুলনায়, এই ভ্যালুটি বৃহত্তর 1 এর তুলনায়, এই ভ্যালুটি 1 এর তুলনায় বৃহত্তর। তাহলে এক্স এর মান 1 এর অপেক্ষা কি স্যার, যেহেতু বৃহত্তর তাই বলছি চলমান রাশি এক্স এর মান স্যার একটি নির্দিষ্ট সংখ্যা 1 এর দিকে যখন ধাবিত হচ্ছে, তখন কি করতেছে, সে বৃহত্তর মান গ্রহণ করে করে ধাবিত হচ্ছে। আর কি বাম পাশ থেকে যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে, তখন সেটি স্যার ক্ষুদ্রতর মান গ্রহণ করে করে, ক্ষুদ্রতর মান 1 এর চাইতে, এগুলো দেখো যতই হোক না কেন 1 এর কাছাকাছি, সবই 1 এর চাইতে ক্ষুদ্রতর, 1 এর চাইতে ক্ষুদ্রতর মান গ্রহণ করে করে 1 এর দিকে ধাবিত হচ্ছে, ক্ষুদ্রতর মান গ্রহণ করে 1 এর দিকে ধাবিত হচ্ছে। তখন fx এর ভ্যালু অপর একটি নির্দিষ্ট সংখ্যা, অপর একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা 2 এর দিকে ধাবিত হয়। এই 2 কে তখন বলা হচ্ছে, আবার বলছি এই 2 কে তখন বলা হয় x ইকুয়াল 1 বিন্দুতে
দেখো পড়ার সময় কি বলতেছি, এক্স ইকুয়াল 1 বিন্দুতে, স্যার এক্স ইকুয়াল কিন্তু 1 না, কিন্তু বলছে কি এক্স ইকুয়াল 1 বিন্দুতে লিমিটিং ভ্যালু বলা হচ্ছে, এক্স ইকুয়াল 1 বিন্দুতে লিমিটিং ভ্যালু। যখন লিমিটিং ভ্যালু শব্দটা চলে আসছে তখন বুঝতে হবে 1 এক্স ইকুয়াল 1 বললেও কি স্যার 1 এর কাছাকাছি, এক্স ইকুয়াল 1 বললেও কি স্যার 1 এর কাছাকাছি, বাহুল্য দোষ হয়ে যেতে পারে, সেজন্য একই জিনিস দুইবার বলিনি। লিমিটিং ভ্যালু বলছি, তার মানে কি এক্স ইকুয়াল 1 বিন্দুতে লিমিটিং ভ্যালু, তাহলে এক্স টেন্স টু 1 বিন্দুতে বলার দরকার নাই আর, কারণ লিমিট শব্দটা যখন চলে আসছে টেন্স টু হয়ে গেছে, শব্দটি অটোমেটিক চলে আসছে। আমার কথা বুঝতে পারছেন স্যার? স্যার ম্যাথমেটিক্যালি এই টার্মটিকে শুধুমাত্র এভাবেই প্রকাশ করা হয় না, LIM তে লিমিট এমনটা না, এটাকে আরো অন্যভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় স্যার। দেখো এল টি, ক্যাপিটাল এল স্মল টি, এখানে যেমন সবই স্মল, এখানে ক্যাপিটাল এল স্মল টি, তাহলে 2 কে বলা হয় এক্স ইকুয়াল 1 বিন্দুতে fx ফাংশনটির লিমিটিং ভ্যালু। মনে থাকবে স্যার? তাহলে এইটা আর এইটা যে কোনো এক পদ্ধতিতে তুমি লিমিটকে প্রকাশ করতে পারো, মনে থাকে জানো। 2 কে বলা হচ্ছে x ইকুয়াল 1 বিন্দুতে fx এর লিমিটিং ভ্যালু। আচ্ছা স্যার একটা বিষয় তোমাদের জানানো ভালো, তাহলে ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু সমান যখন ফাংশনাল ভ্যালু and লিমিটিং ভ্যালু ইকুয়াল বা সমান, তখন ফাংশনটি কি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। শব্দগুলো মনে থাকবে স্যার? এই কথাগুলো মাথায় রেখো। কিন্তু স্যার সব সময় যে এই ধরনের টার্ম পাওয়া যাবে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সমান, তাহলে তো লিমিটের আবির্ভাবই ঘটতো না। তাহলে এই যে ফাংশনটি আপনি নিয়ে আলোচনা করতে শুরু করেছিলেন প্রথমে, তাকে সে কোথায় গেল স্যার? তার যদি আমি লিমিটিং ভ্যালু দেখতে চাই, তার যদি ফাংশনাল ভ্যালু পাওয়া গেল না, তার যদি লিমিটিং ভ্যালু কি পাবো না? আপনি তো বলেছিলেন কিছু না পাওয়ার সাথে কিছু পাওয়া ভালো, তাহলে এর তো ফাংশনাল ভ্যালু পাওয়া যায়নি। দুধের স্বাদ ঘোলে মেটাতে চাই স্যার, নাকের ঘ্রাণ অনুভব করতে চাই, সীমার কাছে যেতে পারছি না, ধরতে পারছি না, ছুঁইতে চাই, তা আপনি সে ছুঁইতে দিলেন না স্যার। এবার শুরু করব, তাকে ছোঁয়া। কাকে? চলো তার জন্য 4 নাম্বার পেজে গেলাম। 4 নাম্বার পেজে গিয়ে আগের পেজে ম্যাথমেটিক্যালি যেভাবে বলছেন সেটা আরেকবার পড়লে ভালো হয়। আবার বলবো, চিন্তা নাই স্যার, কেবল তো শুরু হলো। লিমিটে এই বিষয়ে কতবার বলবো স্যার? আমি এখনো বাকি আছে। বলবেন লিমিটিং ভ্যালু। এটা বলবো স্যার, আমি সম্পূর্ণ বলবো, আমাকে তুমি বিশ্বাস করো প্লিজ, ওই কথাটা আবার বলবো। তোমার এত টেনশন করার কিচ্ছু নাই, মন খারাপ করে থেকো না। এই যে স্যার, এই যে এক্স এক্সিস, এই যে ওয়াই এক্সিস, কি ব্যাপার, কি হলো? এই যে 1, এই যে 1, এই যে 2, এই যে 2, 1 2 1 2, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। আচ্ছা ছেলেরা, আমি এক্স ইকুয়াল 1 পয়েন্টের জন্য 2 পাওয়ার কথা, কিন্তু আমি যে ফাংশন নিয়ে এবার কাজ করছি, খেয়াল করার চেষ্টা করো, আমি যে ফাংশন নিয়ে কাজ করছি এই fx ইকুয়াল সেটি কত? fx ইকুয়াল এবার এটি x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 1 এত এর জন্য। হাই হাই করছে কি, এটি কি আকৃতি? x ইকুয়াল 1 বিন্দুতে জিরো বাই জিরো ফর্ম, অনির্ণয় আকার। তাহলে ফাংশনাল ভ্যালু পাওয়া গেল না, তাহলে ফাংশনাল ভ্যালু পাওয়া গেল না, তাহলে গ্রাফটি এইভাবে চলে যাওয়ার কথা, এতটুকু দূরত্ব যেহেতু 1। তুমি খেয়াল করেছো আমি কি ঘটনা ঘটিয়েছি? কলম তুলে গ্রাফ অঙ্কন করতে হয়েছে আমাকে, খেয়াল করছো? এই পয়েন্টটিতে 1 এর জন্য যে পয়েন্ট পাওয়া যাওয়ার কথা,
সেই ওই পয়েন্টে কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, মানে কি কলম তুলে এই পর্যন্ত অঙ্কন করার পর আবার কলমটা তুলে আবার অঙ্কন করতে হয়েছে। তাহলে এই ফাংশনটি কেমন ফাংশন? গ্রাফ থেকে দেখা যাচ্ছে বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ফাংশন। কখন বিচ্ছিন্ন ফাংশন পাওয়া যায়? যখন এখান থেকে হয়তো বা লিমিটিং ভ্যালু পাওয়া যেতে পারে, কিন্তু স্যার ফাংশনাল ভ্যালু পাওয়া যায় না। পাওয়া যাবে না। স্যার ওয়ান পয়েন্টে বলার অপেক্ষা রাখে না। এই ফাংশনটির ক্ষেত্রে আমি যদি এই অংশটুকুকে ক্যালকুলেটরে ইনপুট করতে বলি, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে ইনপুট করো, আমার সাথে সাথে ক্যালকুলেটরে ইনপুট করো। তোমার ক্যালকুলেটরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দাও, এক্স স্কোয়ার লেখো, -1 লেখো, আলফা চেপে এক্স লিখতে হয়। এক্স স্কোয়ার -1 কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখো, ভাগ চিহ্ন দাও বা ডিভাইডেড চিহ্ন দাও, দেবার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দাও, তার মধ্যে আবার x-1 রাখো। লিখেছো? এবার তোমার ক্যালকুলেটরের মধ্যে ক্যালক একটা অপশন আছে, ক্যালক, CALC। আরে এটা ক্যালকুলেটর তোলো বাবা, আর একবার কি এটা ক্যালকুলেটর তুলতে বলছে। এক্স স্কয়ার তো তুলতে পারি না। কি বলে রে বাবা, এটা কি কথা বললো এটা? এই ধরনের একটা অপশন আছে, দেখো বাটন আছে, এক্স চেপে এই ধরনের বাটনটা চাপ দাও, তারপর 2 দাও। আর নরমালি এমনিতেও এক্স স্কোয়ার আছে তো ওখানে। ক্যালকে দিলাম, তারপর স্যার ক্যালকের পর তুমি কি করছো? সবাইকে এটা তুলছো? জি স্যার। এটা তোলো। তোমার শিফটের ঠিক নিচেই দেখো ক্যালক একটা অপশন আছে, পরে সেটা পরের ঘটনা। আগে এক্স স্কোয়ার বাটনটা তুমি দেখতে পাচ্ছ না স্যার? জয়েন তোমার যে মোবাইল বলতেছি, ল্যাপটপ বলতেছি, ক্যালকুলেটর জয়স্টিক বাটন, তার ঠিক নিচে দেখো এক্স স্কোয়ার একটা অপশন আছে, ওখানে চাপ দিলে তো এক্স স্কোয়ার হয়ে যায়। অথবা এই বাটন ক্লিক করে তারপর 2 চাপো, এক্স চাপো, এই বাটনে ক্লিক করো, তারপর 2 চাপো, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। হবে না স্যার? -1 দাও এবার, তারপর -1 দাও। স্যার x ইকুয়াল 0 দেখায়। আরে বোকা, পরে আগে ডিভাইডেড করো, আগায় গেছে বেশি। ডিভাইডেড কত স্যার? x-1 দাও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আবারও ব্র্যাকেট ক্লোজ করো। এবার ক্যালক একটা অপশন আছে, শিফটের ঠিক নিচে CALC একটা অপশন আছে, CALC, ক্যালক, ক্লিক করো। করেছো? ক্লিক করার সাথে সাথে কি পাওয়া গেছে স্যার? ওখানে দেখো এক্স ওয়াট চাচ্ছে, এক্স এর ভ্যালু, তার মানে এরকম এক্স ওয়াট, এক্স এর ভ্যালু চাচ্ছে ওখানে। ওই এক্স এর মান চাচ্ছে। এক্স এর মান তুমি কত দিবা সেটাই তো আমার কথা, তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? এক্স এর মান তুমি ডান দিক থেকে অগ্রসর হও, কোথা থেকে শুরু করবা বলো? এই আগের গ্রাফ কোথা থেকে শুরু করেছিলে? 1.001 ডান দিক থেকে বসাও, 1.001 কত পাওয়া যায়? এই বোকা কথা বলো। ও 2.001 প্রথমটা। এবার আসো, তারপরে আবার ক্যালক চাপো, তারপরে আবার 1.301 দাও। 301 দিলে দেখো 2.301 আসবে, দেখো তো আসছে কিনা? ও তার মানে আগেরটা 301 আসছে, দেখো স্যার 301, 3 দিলে 3 আসবে, আসছে না স্যার? তার মানে এই আগের স্টাইলে পাওয়া যাচ্ছে তার মানে সবগুলো। এবার 4টা 0 দাও, দিয়ে দেখো কত আসে। ক্যালক চেপে 4টা 0 দাও, 1 এর পরে 4টা 0, 1.401 দাও, 2.401। তার মানে আগের অবস্থায় পাওয়া যাচ্ছে কিনা, তারা কোন দিকে ধাবিত হচ্ছে বলতে পারো? 2 এর দিকে। এবার আসো স্যার, বাম দিক থেকে 1 এর দিকে ধাবিত হও। বাম দিক থেকে 1 এর দিকে যখন ধাবিত হবো, ক্যালক চাপো, পয়েন্টের পর 2টা 9 দাও, দেখো 1.2 পাওয়া যাবে আগের মতোই। 1.99 আসছে। 2টা 9, আরে 2টা বলো, ইস রে 9 বলে অনেক সময় বিভ্রান্ত হতে পারে। 2টা 9 স্যার আগের মতোই, পয়েন্টের পর 3টা 9 দাও, ক্যালক চেপে পয়েন্টের পর 3টা 9 দিয়ে ইকুয়াল চাপ দাও। কি পাওয়া গেছে স্যার? 1.3 পাওয়া গেছে, সুন্দর। তাহলে এবার পয়েন্টের পরে 4টা 9 দাও, ক্যালক চেপে দেখো 1.4 পাওয়া যাবে, ঠিক কিনা? তাই পাওয়া যাচ্ছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আমাকে দুটো মিলে একত্র করে যদি কিছু কথা বলতে চাই, যে এক্স এর ভ্যালু এক্ষেত্রেও ডান দিক থেকে বাম দিক থেকে এক্স এর ভ্যালু কি ঘটনা ঘটাচ্ছে? যখন 1 এর দিকে ধাবিত হয়, ডান দিক থেকে x টেন্ডস টু 1 প্লাস,
ওয়ান দিলে স্যার ম্যাথ এরর। এই 1 দিবা কেন? আমি তো 0/0 ম্যাথ এরর দেখাইছি, আবার কেন বললাই? এই কি কথা রে, আবার নাকি 1 বসাবে? এই এটা কি বসাইছি প্রথমে? 0/0 এর জন্য, 0 এর জন্য তো 1 এর জন্য তো কাজই হবে না। যখন হচ্ছে না তখনই তো ঘ্রাণ অনুভব করার চেষ্টা করতেছো। তুমি চিঠি দিয়ে মানে ধরতে যা চর খাইছো, তখন তুমি কি করবা? চিঠি দিতে বলতেছি। হাই হিলের চর খাই আজকে তোমার সাজ্জাদ fx tends to fx tends to 2। আর এবার বাম পাশ থেকে যখন x tends to 1 মাইনাস, 1 মাইনাস কেন? বাম দিক থেকে ধাবিত হচ্ছে বলে। তখন fx tends to কত স্যার? 2। আর এই দুটোকে একত্র করে কি বললাম? ভাই দূরে ঢোকন যায় না Mathematically? কি লোভী বাল তুমি দেবে তোমার দিকে তুমি দেবে তোমার দিকে নরমাল স্যার আমি যদি এই 2 কে, এই পয়েন্টটিকে 2 পয়েন্টটিকে বলি ইন জেনারেল ভাবে এল, কষ্ট বাবা, 2 পয়েন্টটিকে ইন জেনারেল ভাবে যদি এল বলি, আর 1 পয়েন্টটিকে ইন জেনারেল ভাবে যদি আমি এ বলি, আবার বলছি 2 পয়েন্টকে আমি ইন জেনারেল ভাবে এল, 1 পয়েন্টকে ইন জেনারেল ভাবে যদি এ বলি, আমি জানি না অন্য কোনো ম্যাথের ক্ষেত্রে কি রকম হবে, তাই জন্য এল আর এ দ্বারা প্রকাশ করছি। তাই বলছি যখন চলমান রাশি বা ভ্যারিয়েবল, যেটি ভ্যারিয়েবল বা চলমান রাশি যেটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, কি করছে? ডান দিক থেকে কি করছে? ক্ষুদ্রতর মান না বৃহত্তর মান? সবসময় এক্স এর মান 1 অপেক্ষা বৃহত্তর মান গ্রহণ পূর্বক 1 এর দিকে ধাবিত হচ্ছে, এবং বাম দিক থেকে কি করছে স্যার? 1 অপেক্ষা ক্ষুদ্রতর মান গ্রহণ পূর্বক 1 এর দিকে যখন ধাবিত হয়, 1 এর দিকে না বলে এ এর দিকে যখন ধাবিত হয়, তখন এক্স এর মান যখন এর দিকে ধাবিত হয়, তখন fx এর ভ্যালু একটি নির্দিষ্ট সংখ্যা 2 না বলে যদি বলি এল এর দিকে ধাবিত হয়, তখন ওই এল কে বলা হয়, কাকে বলা হয়? এল যেটা পাওয়া গেল 2 কে বলা হবে, বা এল কে বলা হয় ওই x ইকুয়াল a বিন্দুতে fx ফাংশনটির লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কে? এল। কোন পয়েন্টের জন্য? যে পয়েন্টে ওই যে ম্যাথ এরর পাওয়া যাচ্ছে বা ইনডিটারমিনেন্ট ফর্ম পাওয়া যাচ্ছে, সেই পয়েন্টে। তাহলে মানে কিছু পাওয়া গেছিল না প্রথমে, এখন কি কিছু পাওয়া তো গেল, তাই কি না? তো লিমিটের আবির্ভাব বুঝতে পেরেছো স্যার? আমি এখান থেকে তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা এখানে লিখে দেব। ওই যে চলমান রাশি এক্স এর মান একটি ক্ষুদ্রতর মান 1 অপেক্ষা ক্ষুদ্রতর মান গ্রহণ পূর্বক, বৃহত্তর মান গ্রহণ পূর্বক, এবং ডান দিক থেকে বাম 1 এর দিকে, এবং ক্ষুদ্রতর মান গ্রহণ পূর্বক বাম দিক থেকে 1 এর দিকে ধাবিত হওয়ার সাথে সাথে অপর একটি fx এর ভ্যালু অপর একটি নির্দিষ্ট সংখ্যা এল এর দিকে যখন ধাবিত হয়, তখন ওই নির্দিষ্ট সংখ্যা এল কে ওই x ইকুয়াল a বিন্দুতে fx এর লিমিটিং ভ্যালু বলে। মনে থাকে জানো? আমি এই কথাটি এখানে লিখে দেব, চিন্তা নেই, বাংলায় লিখে দেব, এখন আর না লিখলাম ওই কথাটা। আসলে এই যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এগুলো নিয়ে আরো কিছু এক্সপেরিমেন্ট এখানে বক্স করে করে আমি এক্সপেরিমেন্ট করাবো। সেগুলো আবারও ক্যালকুলেটর নিয়ে বসবা, কিন্তু পুরা যদি তুমি অ্যানালাইসিস করে করে শিখতে চাও, তাহলে সামনের দিনে আবার ক্যালকুলেটর নিয়ে বসবা। তবে এখন কি শিখাবো আমি? এখন কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেই জিনিসগুলো একটু জানানোর চেষ্টা করবো। না না না, প্রয়োজনীয় সূত্রাবলী, যেটা কিনা আমরা কিনা কি বলে এটাকে, লিমিটের হচ্ছে কতিপয় স্বীকার্য সমূহ লিমিট চ্যাপ্টারে। আবার বলছি, লিমিটের কতিপয় স্বীকার্য বা পোস্টুলেটস বা এক্সিওম বলতে পারো। আমরা এগুলো স্বীকার করে নিব কাজের প্রয়োজনে, যাতে আমরা যখন কিনা লিমিটের অস্তিত্ব প্রমাণ করতে চাবো তখন সেটা কাজে লাগবে আমাদের। কি বললাম? 1 মিনিট।
পানি খাই আগে একটু পানি। তুমি কে আছো? না, তুমি তাতে আগে বসলাও। আমি কি লিখে দিলে বুঝতে পারবে না স্যার, নাকি এখনই লিখে দিতে হবে? দিয়ে দাও তুমি 10 মিনিট টাইম দেবো না, আরো করাবেন 5 মিনিটের বেশি টাইম দেবো না তোকে। স্যার এখন বললো মাত্র আপনার শুরু ইচ্ছা। স্যার পানিও কি স্যার স্যামসাং এর নাকি স্যার? কেন পানি আবার স্যামসাং এর হবে কেন? স্যার আপনার স্যামসাং এর অনেক ভালো কাস্টমার। আরে না, স্যামসাং এর ভালো কাস্টমার আর তো স্যামসাং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরেকটা নিয়ে আসছে। আসলে লিমিটের মৌলিক ধর্মাবলী, ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ লিমিট। কোন প্রপার্টিজ? কোন মেন্টাল স্যার? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালও বলতে পারেন। ফান্ডা লিমিটের মৌলিক ধর্মাবলী। 063 10টা ছাড় দাও। ওকে স্যার শুরুটা মিস করবে না লিমিটেড ক্লাসগুলোর, তাহলে তোমার লাভ হবে স্যার। আমি কথা দিচ্ছি, আমি লিমিট যা শেখাবো তোমার হায়ার লেভেল পর্যন্ত কাজে লাগবে। লিমিটের মৌলিক ধর্মাবলী বা অঙ্ক করতে পারবা, কিন্তু স্যার দেখবা ওই অ্যানালাইসিস গুলোই বুঝবা না। যদি অ্যানালাইসিস আমার সাথে সাথে করার চেষ্টা করো, আমি ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, সবাইকে একটু ক্যালকুলেটর চাপতে হবে স্যার, তাহলে বুঝতে পারবা ভালো ফান্ডামেন্টাল প্রপার্টিজ। স্যার আপনি ক্যালকুলেটর নিয়ে চলে যান ক্যালকুলেটর কাটতে স্যার। বুঝি না স্যার আপনি যদি একটা ক্যালকুলেটর নিয়ে বসেন তাহলে আরো ভালো হবে। আমার কাছে এত ক্যালকুলেটর নাই, আমি এত বড় বড় লোক না তোমার মতো, আর ছাত্রও না। আমাদের ক্যালকুলেটর কারো কষ্ট লাগে স্যার। স্যার আপনি স্যার কৃত্রিম বাতাস খান এরপরে কোন আপনি বড় লোক না। স্যার আপনি বড় লোক না এটা বলতে পারলেন? বিশ্বাস করি না আমরা। তোমরা বিদ্রোহ করো না, আর যাই করো স্যার আপনি বড় লোক না এটা কিন্তু বলতে পারবেন। না। আমি ছোট মানুষ, আমি বয়স আমার কম, আমি বড় লোক কেমনে হই? সেই অর্থে বলছি। টাকার মালিক। এই আসো এখানে। শোনো, ফান্ডামেন্টাল দুইটা প্রপার্টি ডিভাইস নিয়ে ক্লাস নেন। এই চুপ, এখানে আসো। ফান্ডামেন্টাল প্রপার্টি পড়ার জন্য আমার বেশ কিছু কথা জানা দরকার প্রথম অবস্থায়। তোমাকে যদি জিজ্ঞাসা করি আমি যে স্যার বলো তো আমাদের এফএক্স একটা ফাংশন, জিএক্স একটা ফাংশন, এইচএক্স আরেকটা ফাংশন, বেশ কিছু ফাংশন আমি কনসিডার করব। তো প্রত্যেকটা ফাংশনের জন্য প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই এক একটা টার্ম দ্বারা তাদেরকে নির্দেশ করার চেষ্টা করবো। একটা এল, একটা এ, তুমি তো জানোই আমি কি কি দ্বারা প্রকাশ করি। এন একটা পি, একটা সরি এন কে পি। ও সুন্দর, একটা এন একটা কে একটা পি দ্বারা প্রকাশ করার চেষ্টা করবো। যদি আমি এভাবে প্রকাশ করার চেষ্টা করি তাহলে তুমি আমাকে হেল্প করো। সেক্ষেত্রে এফএক্স ফাংশন যেটি, তার লিমিটিং ভ্যালুকে আমি এন দ্বারা প্রকাশ করার চেষ্টা করি প্রথম অবস্থায়। আবার বলছি, ফান্ডামেন্টাল প্রপার্টি পড়ার জন্য আমি লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স লিমিট এক্স টেন্ডস টু এ পয়েন্টে কোন ফাংশনের এফএক্স ফাংশনটির লিমিটিং ভ্যালুকে এন দ্বারা প্রকাশ করছি, স্মল এন। এটা কি ডেফিনেশন বুঝে গেছো কিনা? লিমিটেড আরেকটা নেই স্যার, জিএক্স অপর একটি ফাংশন, সেটি বলছি ওই এক্স ইকুয়াল এ পয়েন্টে জিএক্স ফাংশনটির হয়তোবা ফাংশনাল ভ্যালু আছে কি নাই সেটা পরের বিষয়, কিন্তু তার লিমিটিং ভ্যালু পাওয়া যায়, সেই লিমিটিং ভ্যালুটি কে। মাইন্ড করলা? কথা বলো। বা যদি তুমি বলো পি তাও চলবে, পি বললেও সমস্যা নাই, আমি যেটা ইচ্ছা বলতে পারি। আর যদি দুটো দিয়েই করতে চাও তাহলে শুধু পি বলো। পি কে আর নাই বা নাও, কে সবসময় ভালো লাগে না, কে কেন, তাই না? তোমাদের অনেকের মধ্যে না না আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য কাটবোই কাটবো। পি এন আর পি, তাহলে এই দুটো টার্ম নিয়ে আমি ফান্ডামেন্টাল প্রপার্টি পড়াতে চাই স্যার। এক নাম্বার আমি 6টা বা 4টা বা 5টা লেখার চেষ্টা করব। প্রথম অবস্থায় এই যে দুটি ফাংশন এফএক্স একটা আর একটা জিএক্স, এই দুটি ফাংশনের যোগফলের আমরা লিমিটিং ভ্যালু পড়তে চাই। কোন পয়েন্টে? এক্স টেন্ডস টু এ পয়েন্ট, এক্স টেন্ডস টু এ, অর্থাৎ এ পয়েন্টে দুটি ফাংশনের যোগফলের লিমিটিং ভ্যালু
বলা হচ্ছে তাদের আলাদাভাবে লিমিটিং ভ্যালু, অর্থাৎ এফএক্স এর আলাদাভাবে লিমিটিং ভ্যালু কত ওই পয়েন্টে x টেন্ডস টু a fx, gx এর আলাদাভাবে লিমিটিং ভ্যালু কত লিমিট x টেন্ডস টু a gx, তাদের যোগফলের সমান। এখন বলবা স্যার এটার ভ্যালু তো n ছিল, দে বাবা বসা, এর ভ্যালু n বসা। স্যার এটার ভ্যালু তো p ছিল, নাও এটা ভ্যালু বসাও, p বসাও, তাহলে n প্লাস p। শুধুমাত্র দুটি ফাংশনের যোগফলের লিমিটিং ভ্যালু, দুটি ফাংশনের যোগফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালু যোগফলের সমান এমনটা সত্য নয়। 3টি 4টি 5টি মুরগি সংখ্যক, আন্ডা সংখ্যক, স্যার কি বলছি, যতগুলো ইচ্ছা নাও না কেন সবগুলো ফাংশনের যোগফলের লিমিটিং ভ্যালু যা, তাদেরকে যদি আলাদাভাবে লিমিট বের করে নেই প্রত্যেক ফাংশনের জন্য, তাদের পরে তাদেরকে যোগ করি, তা পূর্বের লিমিটিং ভ্যালুর সমান হবেই হবে। শুধুমাত্র যোগের ক্ষেত্রেই নয়, এটা যদি বিয়োগের ক্ষেত্রেও বলি, দুটি ফাংশনের বিয়োগ ফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালুর বিয়োগ ফলের আলাদাভাবে লিমিটিং ভ্যালুর বিয়োগ ফলের সমান। স্যার যোগ বিয়োগের ক্ষেত্রেই নয়, 2 নাম্বার বলা হচ্ছে মাইনাস পি দেন নাই। কি দেয়নি, ও মাইনাস, এই নাও মাইনাস দিয়ে নাও। স্যার আমি এফএক্স একটা ফাংশন কনসিডার করে নিই আগে, জিএক্স আরেকটা ফাংশন, দুটি ফাংশনের প্রোডাক্ট বা গুণফলের লিমিটিং ভ্যালু কোন পয়েন্টে, এ পয়েন্টে, এক্স ইকুয়াল এ বিন্দুতে। ওই এক্স ইকুয়াল এ বিন্দুতে এফএক্স এর লিমিটিং ভ্যালু, তাদের আলাদাভাবে লিমিটিং ভ্যালুর ক্ষেত্রে এক্স ইকুয়াল এ পয়েন্টে এফএক্স এর লিমিটিং ভ্যালু, এক্স ইকুয়াল এ পয়েন্টে জিএক্স এর লিমিটিং ভ্যালু এর প্রোডাক্টের বা গুণফলের সমান। তাহলে বলো স্যার এর আলোকে এটাকে আমরা কি লিখতে পারি, n ইনটু p, n ইনটু p। শুধুমাত্র দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালুর গুণফলের সমান এমনটা সত্য নয়। স্যার 2 এর অধিক সংখ্যক ফাংশনের যদি প্রোডাক্টের লিমিটিং ভ্যালু বলি, আলাদাভাবে লিমিটিং ভ্যালু প্রোডাক্টের সমান বা গুণফলের সমান হবেই হবে। এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। 3 নাম্বার ফান্ডামেন্টাল প্রপার্টিতে বলা হচ্ছে যে স্যার যদি ভাগ করি, পদ্মার কখনো নয়ন নাই থাকতে পারে পৃথিবীতে, কিন্তু স্যার পদ্মার কখনো কি থাকবে না, এটা কি হতে পারে বলো? এই কথা বলো, কেন আমি কে কে মুছে দিয়ে 0 এটাকে নট ইকুয়াল মানে পি বানাইছি, বুঝছো এবার? এটা ভ্যালু নট ইকুয়াল 0 বানানোর জন্য, এক্সাম্পলটা দেওয়ার সুবিধার্থে। পদ্মার কিন্তু থেকেই যাবে, থাকতেই হবে যদি কিনা তুমি দুটি ফাংশনের ভাগফলের এফএক্স একটা ফাংশন জিএক্স চোখ, কুমার তো চলে যেতেই পারে, তুমি কেন এটা বললা? এই স্যার তুমি কি, আহা তুমি তো আচ্ছা মানুষ, স্যারের তুমি অমঙ্গল চাও, কুমার চলে যাক মানে, কুমার চলে না যাক মানে তুমি কি বলতে চাও? সেটাই, ছোট নয়ন থাকবে কিন্তু পদ্মা চলে যাবে। আরে বাবা, পদ্মার থাকবে, ফাজিল ছোট নয়ন থাকবে, কি বলে এটা? দুটি ফাংশনের ভাগফলের তাহলে লিমিটিং ভ্যালু পড়তে চাচ্ছি স্যার আমরা গুণফলের পর। তাহলে বলো ভাগফলের লিমিটিং ভ্যালুর ক্ষেত্রে কি পড়বো স্যার? মানে আলাদা আলাদা লিমিটিং ভ্যালু আসবে, ভাগফলের লিমিটিং ভ্যালু কোন পয়েন্টে, যে পয়েন্টে আমরা কনসিডার করার চেষ্টা করছি এক্স ইকুয়াল এ পয়েন্টে, লিমিটিং ভ্যালু তাদের আলাদাভাবে লিমিটিং ভ্যালু কার, এফএক্স এর এক্স টেন্ডস টু এ পয়েন্টে লিমিটিং ভ্যালু, আবার জিএক্স এর এক্স ইকুয়াল এ পয়েন্টে লিমিটিং ভ্যালু ভাগফলের সমান তখনই হবে যদি এই জিএক্স এর লিমিটিং ভ্যালু যেটি তার মান কি না হয় স্যার, জিএক্স এর লিমিটিং ভ্যালু যেটি তার ভ্যালু কি না হয়, 0 না হয়। তবে একটা কথা বলে রাখা ভালো, ভবিষ্যতে ম্যাথ করার সময় আমরা এইটা থাকলো, দুটি টার্মের দুটি ফাংশনের যোগফল বা বিয়োগফলের লিমিটিং ভ্যালু থাকলো, তুমি সেখান থেকে যে তোমাকে আলাদাভাবে 2 ভাগে ভাগ করে লিখতে হবে তারপরে এর লিমিটিং ভ্যালু n লিখতে হবে এমনটা সত্য নয়। তুমি সরাসরি এর ভ্যালু, এর লিমিটিং ভ্যালু n লিখতে পারো, এর লিমিটিং ভ্যালু সরাসরি তুমি p লিখতে পারো। মনে থাকবে স্যার? অনেকেই বলে স্যার এই লাইন থেকে লিখতে হবে, ম্যাথ করার সময় বলে স্যার কোনো প্রয়োজন নাই। তাহলে স্যার আসতে কি করতে, স্যার জানে না এগুলো? সরাসরি লিখে দিবা এর লিমিটিং ভ্যালু n, এর লিমিটিং ভ্যালু p, এদের আলাদাভাবে যোগফলের সমান, লিমিটিং ভ্যালু যোগফলের সমান। আসো স্যার তোমাদের সাথে কথা বলতে চাই। তুমি আমাকে বলো তো একটা কনস্ট্যান্ট যদি কোন একটা ফাংশন হিসেবে কনসিডার করি, কনস্ট্যান্ট লিমিটিং ভ্যালু কোন একটা পয়েন্টে, আচ্ছা এটা সিটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। স্যার
কনস্ট্যান্ট ফাংশন প্রতিনিয়ত একই থাকে, তাই না স্যার? এই কথা বলো, কনস্ট্যান্ট ফাংশন প্রতিনিয়ত একই থাকে, ফাংশন চ্যাপ্টারে বলেছিলাম। আমি একটা আলাদা পেজ নিয়ে ছোট করে একটু বলে রাখি, বলে নেওয়ার চেষ্টা করি, মনে করার চেষ্টা করো। fx ইকুয়াল সি, সি মানে কিছু নাই, মানে কি আছে? সি মানে কিছু নাই, মানে কি আছে? x টু দি পাওয়ার 0 আছে, সবাই একমত? তো x এর ভ্যালু তুমি দুই পাশ থেকে যদি অগ্রসর হওয়ার চেষ্টা করো লিমিটিং ভ্যালু বের করার জন্য, x এর ভ্যালু প্রতিনিয়ত যতই তুমি চেঞ্জ করো না কেন, এই ভ্যালুটি সি ছাড়া অন্য কিছু কি তৈরি হবে স্যার? তাহলে x যতই এর দিকে ধাবিত হোক না কেন, fx ফাংশনটি তারপরেও সি এর দিকে ধাবিত হয় লিমিটিং ভ্যালু, তাই না স্যার? আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে কনস্ট্যান্টের লিমিটিং ভ্যালু কনস্ট্যান্ট নিজেই বলা যায়। জি স্যার। ও কনস্ট্যান্টের লিমিটিং ভ্যালু কনস্ট্যান্ট নিজেই। যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে বলো এর আলোকে 5 নাম্বার, ও স্যার এর আলোকে 5 নাম্বার কনস্ট্যান্ট ইনটু কোন গার্লিক বাই আরে এগুলো হয়, আমি আজকে আমার টিমে সেইটি হ্যাকার হয়ে গেছে। হ্যাকার ভাই তিন মারে ঠিক ভাই খেলে লাগবে, পরবর্তী দিন করতাম না, এখন 10টা 45 পরবর্তী দিন তার করতাম না, পরবর্তী দিন আর করাবে, কারণ 10টা 45 অন্য লোকের মধ্যে ইমেজ সার্টিফিকেট কমিট লাগবে। কামলা খোলা দিবে গলা গলা লাগতে আছে। মা বুঝতে সে নিজে খায় ভাত, তোমার খাবে সিন্নি। কেন এই তো চাইনিজ মানুষ, আর কি বলবো। ভাবে মিন করো না আবার জানো সিএন কার্টুন কার্টুন ভালো ছিল স্যার। কার্টুন নেটওয়ার্ক খারাপ না, একদম খারাপ না। এই কয়েকটা ফান্ডামেন্টাল প্রপার্টি, কোন মেন্টাল? আমরা সরাসরি এরপর থেকে এটা সমান
এইরকম ধরনের দুটি ফাংশন যোগফল থাকলে আমরা এত কিছু লিখবো না স্যার, ভাগ আলাদাভাবে লিখবো না, আলাদাভাবে যোগ করে লিখবো না, সরাসরি ফাংশনাল লিমিটিং ভ্যালুটা লিখে দেবো। আলাদাভাবে গুণ করে লিখবো না, সরাসরি লিমিটিং ভ্যালু লিখে দেবো। আলাদাভাবে ভাগ করে লিখবো না, সরাসরি লিমিটিং ভ্যালু লিখে দেবো। এত সময় আমাদের নাই বসে বসে খাওয়ার। কনস্ট্যান্ট লিমিটিং ভ্যালু নাম্বার কমাবে এরকম একজন না কোনো স্যার কমাইলে সে বুঝবা তাকে তুমি দান করে দিলে নাম্বারটা, মনে থাকবে। তবে স্যার অ্যাসাইনমেন্ট জাতীয় কোনো কাগজে যেন এই কাজটা করতে চাও না, কারণ অ্যাসাইন মানে তুমি কতটা ভেঙে চুরে গুড়িয়ে একাকার করে দিতে পারো। সূত্র সহ আমাকে লিখতে হবে। হ্যাঁ শত পারো, আরো ভেঙে আরো কিছু তোমার কাছে থাকলে স্টকে তুমি লেখার চেষ্টা করবে। তাহলে স্যার আপনার নামটা লিখে দিব স্যার। পারলে দিও জিবিসি প্রোডাক্ট। আমি জিবিসি প্রোডাক্ট ছেড়ে দিন স্যার। সেটা তো দিছি, আমি তো পড়ানো শেষ করে দিছি। এছি তুমি এটা বলতে পারলা সাজ্জাদ, আমি কি বসে রাখছি তোমাকে? কখন না ছেড়ে দিছি সাজ্জাদ? আপনারা কি করবো স্যার দেখতে পারেন স্যার আজকে কি ঠিক করে রেস করবে? অবশ্যই স্যার কাজটা ঠিক করলেন না। সেকেন্ড ক্লাসে অবশ্যই। ছবি কবে দিবেন? ছবি চাও কবে? আজকে চাও নাকি? স্যার আজকে দিলে ভালো হয় স্যার। স্যার আচ্ছা। 4 নম্বর পেজটা ম্যাডাম কালকে হ্যাঁ দিয়ে দেবো, তাহলে যাও। এখানে একটা স্যার আপনি কি definition আছে। আমাদের কথা আদৌ শুনতে পান? এটা স্যার জি স্যার। আমাদের কথা কি আদৌ শুনতে পান না? স্যার শুনতেছেন না শুনুন করতেছে। সব শুনতেছি, বলো। ঠিক করলেন না কাজটা। একটা ক্লাসে 3 বার জয়েন দিতে হয়, জয়েন দিতে 15 মিনিট কন। আচ্ছা স্যার। আমি তো সেই সময় 2 মিনিট 1 মিনিট ওয়েট করি। জীবনে ওয়েট করেন না স্যার। ইভেন না, ফান্ডামেন্টাল তুমি বললে প্রপার্টিজ হবে, দুইটা, ইভেন ফান্ডামেন্টাল প্রপার্টিজ দুইটা মিস হয়ে গেছে স্যার জয়েন করতে। না ফান্ডামেন্টাল প্রপার্টি মিস হওয়ার কথা না। তো আমি নির্দিষ্ট টাইমে যখন দেখছি 16 জন তখনই কথা বলা শুরু করছি, তাহলে তোমার দেরি করছো তুমি, এটা আমি করবো। আমি কি ইচ্ছা করে দেরি করছি? একটা নির্দিষ্ট পদ্ধতি এই যখন ভালো ক্লাস থেকো, থাকে রাখলাম। তখন নেটের সমস্যা হয় না। বুঝি নাই এভাবে কি এটা স্যার নেটের দোষ, আমি কি করব? কোনটা স্যার? যে বারবার যদি জয়েন করতে থাকি তখন নেটের প্রবলেমের কারণে অনেক সময় লেগে যায়। আমি এই জন্য একটা প্যাকেজ কেনার চেষ্টা স্যার লাস্টের করছি পেজটা দেখানো এক যাবে বছরের একটু? জন্য একবারে। আজকে কথা বলছি আমি অলরেডি, দেখি তোমাদের এক স্যার স্যারের পরামর্শ। লাস্টের পেজটা দেখানো যাবে? হ্যাঁ স্যার দেখানো যাবে। এই যে মেন্টাল দেখো, জি স্যার। ও ঈশ্বর তুমি কোথায়? থ্যাংক ইউ স্যার। জুমের মধ্যে স্যার, ঈশ্বর জুমের মধ্যে, কিসের মধ্যে? জুমের মধ্যে। জুমের মধ্যে? স্যার ফার্স্ট ইয়ারদের নাকি স্যার জুমে পরীক্ষা নিবে এবার। হ্যাঁ এই যে আজকেই তো তাই তো নোটিশ পেলাম, অবজেক্টিভ নেবে জুমে। ক্যামেরা অন করে তোমাদের মতো কিনা সেটা বলতে পারবো না, তবে এখনো সিদ্ধান্ত হয়নি। জুমের পরীক্ষা নিবে এই Trigonometry বিষয়ে ব্যাস হবে আজকে। আজকে। হ্যাঁ ত্রিকোণের ব্যাস হবে, এই লিঙ্ক দিয়ে না, কিন্তু লিঙ্ক চেঞ্জ হবে। ও ঈশ্বর তুমি কোথায়? আপনি কি ট্রিগোনোমেট্রি ব্যাচের লিংক দিবেন? মানে মানে ID password লিংকের না লিঙ্কটা শুধুমাত্র এই সাময়িক সময়ের জন্য ক্যালকুলাসের লিমিটের জন্য দিচ্ছি। তাও আবার এই লিঙ্কও আর দিব না আমি।